বলছিলাম গতকাল জাতিসংঘে যিনি সফর করছেন প্রধান উপদেষ্টা তিনি এক অনুষ্ঠানে যুবকদেরকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন তরুণরা জেগে উঠেছিল বলেই অভ্যুত্থানটা হয়েছে। সত্য কথা, তরুণদের সাথে ছাত্র তরুণ সমাজের সকল স্তরের মানুষ, রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সর্বস্ব উজাড় করে রাজপথে দাঁড়িয়েছিলেন বলে আমরা হাসিনার ফ্যাসিবাদকে বিদায় দিতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, প্রফেসর ইউনূস সত্যের একটা অংশ বলেছেন, কিন্তু গত 14 মাসে তরুণদের বুকের যে আগুন, সেই আগুনে তরুণদের চেতনার যে আগুন, গত 14 মাসে সরকার এই আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন, চেতনার আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন, তরুণদেরকে তারা বিভ্রান্ত তারা সেখানে করে ফেলেছেন এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। গত 14 মাসে আমরা বলেছি নানা ক্ষেত্রে বৈষম্য আরও বেশি প্রকট হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে বিশাল স্বপ্ন জুড়ে তরুণরা রাজপথে নেমে এসছেন, তরুণ যুবকেরা, বিপ্লবী যুব সংহতি যে গণজাগরণ গণ অভ্যুত্থানে অসাধারণ বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেছেন, সেই তরুণরা গত 14 মাসে কেবলমাত্র প্রতারণার তারা শিকার হয়েছেন। তরুণদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বেকারত্বের সারি কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এবং তরুণদের চোখে আপনারা স্বপ্নের পরিবর্তে এখন হতাশা সেখানে আপনারা ছড়িয়ে দিয়েছেন এবং তরুণরা এখন তাদেরকে অনেকে ব্যবহার করছেন মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, দখলদারিত্বে, প্রতিপক্ষের উপরে রাজনৈতিক হামলা সন্ত্রাস করবার কাজে তরুণদেরকে সরকারের চারিপাশে যারা আছেন, ভেতরে আছেন, বাইরে আছেন, নানা চেহারা রাজনৈতিক দল, নানা রাজনৈতিক দঙ্গল, সামাজিক নৈরাজ্যের সুযোগ নিয়ে তারা তরুণদেরকে আজকে বেপরোয়াভাবে তারা তাদের দুর্বৃত্তপনা দখলদারিত্বে তারা আজকে তরুণদেরকে ব্যবহার করছেন। আমি তরুণদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে, আপনারা কি অতীতের মতন ভবিষ্যতেও এই দুর্বৃত্ত মাফিয়াদের হাতিয়ার হিসাবে তরুণরা কি কেবল ব্যবহৃত হতেই থাকবে, নাকি আমরা ঘুরে দাঁড়াবো? আমরা ঘুরে দাঁড়াবো। আমরা লড়াইটা করেছি আমরা দীর্ঘ 16 বছর 36 দিনের। আপনারা দেখেছেন 2 দিন আগে শেখ হাসিনা হাসানুল হক ইনুর তার যে একটা ভিডিও যেটা আইসিটি ট্রাইব্যুনালে আইনজীবীরা পেশ করেছেন, যেটা অডিও ক্লিপ, সেটাকে আবার পরীক্ষা করা হয়েছে সেটা নকল কিনা বানানো কিনা, কিন্তু দেখা গেছে সেটা তাদের প্রকৃতই তাদেরই কণ্ঠ, তাদেরই ভাষ্য। এবং সেখানে দেখলাম সাইফুল হকের নাম কয়েকবার উচ্চারিত হলো, জোনায়েদ সাকির নাম উচ্চারিত হলো, আনু মোহাম্মদের নাম উচ্চারিত হলো এবং তিনি বলছেন সাইফুল হকের নাম ধরে যে তারা তো দেখছি এই সন্ত্রাসীদেরকে, মৌলবাদীদেরকে তারা মদত জুগিয়ে যাচ্ছেন, দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চান। হাসানুল হক ইনুকে তিনি বলছেন। আমি আজকে আপনাদেরকে হাজির নাজির রেখে বলতে চাই, গণমাধ্যমের মধ্য দিয়ে দেশবাসীকে জানাতে চাই, আমরা কোনো জঙ্গিবাদী মৌলবাদী তৎপরতাকে মদত যোগাইনি, আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগাইনি। আমরা শেখ হাসিনার সরকার নিয়মতান্ত্রিকভাবে তিনি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিলেন। ভোটের অধিকার, সাধারণ গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সেটাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। সে কারণের জন্য একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের পথ ছাড়া এই ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার অন্য কোনো পথ ছিল না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, তার হাজারো নেতা কর্মী, গণতন্ত্র মঞ্চ, রাজপথের সকল বিরোধী দল, আমরা সবাই মিলে আমরা জানবাজি লড়াই করেছি। এই গণজাগরণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আমরা বিদায় দিয়েছি। আমরা হাসিনার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা
একটা দেশপ্রেমের পবিত্র দায়িত্ব নিয়ে কাজটা আমরা করেছি। এবং একই সাথে আমি নিজে বলেছি 16 বছরে লড়াই আমরা সবাইকে যুক্ত করতে চেয়েছি। বাড়িতে ডাকাত পড়লে মানুষ কেবল আত্মীয় স্বজনকে ডাকে না, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকে ডাকাত ধরার জন্য। আমার এই বক্তৃতা তো কোটি কোটি মানুষের কাছে গেছে, আপনারা জানেন। আমরা চেয়েছি প্রত্যেককে রাজপথে আমরা যুক্ত করবার জন্য। সেই যুক্ততার মধ্য দিয়ে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান বিজয়ী হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই অভ্যুত্থানের সুযোগ নিয়ে অভ্যুত্থানকে অনেকে মনে করেছেন একটা লটারি পাওয়ার মতন একটা অবস্থা। হঠাৎ করে শত শত কোটি টাকা একটা সাধারণ মানুষের যদি হাতে এসে যায়, তিনি যেমন বেপরোয়া হয়ে যান, বেদিশা হয়ে যান। এই সরকারে যারা মধ্যে আছেন, চারপাশে আছেন, তারা আজকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি আজকে তারা তাই করছেন। অভ্যুত্থান আপনাদেরকে যা খুশি তাই করবার কোনো লাইসেন্স আমরা দেইনি। 2000 শহীদ হয়েছেন, 30,000 আহত হয়েছেন। আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করবেন, নতুন করে জঙ্গিবাদী তৎপরতার লক্ষণ করব, অভ্যুত্থানের এটা বার্তা ছিল না। আমরা পরিষ্কার করে বলেছি, অভ্যুত্থান মানুষের অধিকারকে সম্প্রসারণ করে, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নারী অধিকারকে সম্প্রসারণ করে, মানুষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে, নতুন সম্ভাবনা সেটাকে তৈরি করে। এবং আপনাদের কারণের জন্যে, আপনারা আপনাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্যে তরুণদের একাংশকে আপনারা ব্যবহার করেছেন। তাদের ঘাড়ে চড়ে, তাদের পিঠে চড়ে আপনারা আপনাদের ক্ষমতার মস্তকে আপনারা নিরঙ্কুশ করতে চেয়েছেন। এর মধ্য দিয়ে কেবল এই তরুণদের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেননি, গোটা একটা প্রজন্মের যে বৈপ্লবিক সম্ভাবনা, তাদের যে বৈপ্লবিক চিন্তা, আদর্শবাদী চিন্তা, সেটাকেও অনেকখানি আপনারা বিপদে ফেলে দিয়েছেন। তার দায় দায়িত্ব অবশ্যই বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে। কেবলমাত্র বিদেশ সফরে এদের 2-4 জনকে আপনি বিমানে সঙ্গী করে আপনারা একটা প্রজন্মের সাথে যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সে অপরাধ কোনোভাবেই সে অপরাধকে ঢাকা যাবে না। আমরা একই সাথে বলতে চাই, আজকে আপনারা অনেকগুলো কাজ আমরা দেখছি, আপনারা বিদেশ সফরগুলো যাচ্ছেন। আমাদের কোষাগারের অবস্থা ভালো না। গতবার জাতিসংঘে গেছে মাত্র 57 জন, এবার 100-র উপরে। হাসিনার একই কায়দায় তারা বিদেশ সফরে যাচ্ছেন, শত শত কোটি রাষ্ট্রীয় টাকা সেখানে অপব্যয় করে। হাসিনার ছেঁড়া জুতোকে তারা নিজেরা পায়ে দিয়ে এখন তারা বিদেশ সফর করছেন। লক্ষণগুলো ভালো না। সরকারকে বলতে চাই, যেখানে 1-1.5 কোটি মানুষ এখনো পর্যন্ত 3 বেলা খেতে পায় না, যেখানে 4.5-5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, সেখানে বিদেশ যাত্রার এই ভ্রমণ বিলাসের এই চিন্তাটা আপনাদের সেখানে কিভাবে আপনাদের জাগে? আবার যাদেরকে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা পর্যন্ত আপনারা বিধান করতে পারছেন না, এবং তাদের যে নিরাপত্তা সেটা পর্যন্ত আপনারা দিতে পারছেন না। আপনারা, আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আপনারা চোরাগপ্তা কায়দায় মিছিল করছেন, বিক্ষোভ করছেন, আর বিদেশে যে সেখানেও আপনারা, সরকার যখন যাচ্ছেন, বিভিন্ন দলের নেতারা যাচ্ছেন, তাদেরকে আপনারা অপদস্থ করছেন, হেনস্থা করছেন। এইভাবে চোরাগপ্তা হামলা করে, আক্রমণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না। 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত গণহত্যার কোনো স্বীকৃতি নেই তাদের দিক থেকে, এখনো কোনো ক্ষমা প্রার্থনা, কোনো অপরাধের কোনো স্বীকৃতি, এখনো কোনো লজ্জা পাওয়া, মানুষের কাছে দায় স্বীকার করে কোনো বক্তব্য গত 14 মাসে কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমরা দেখিনি। সেজন্য বলতে চাই, চোরাগপ্তভাবে যেভাবে দেশে বাইরে এসে আপনারা হামলা আক্রমণ করে ফেরার চেষ্টা করছেন, এভাবে হামলা আক্রমণ করে যদি ফেরার চেষ্টা করেন, তাহলে আপনারা নতুন করে প্রতিদিন আপনার ফ্যাসিবাদী চেহারাটাকে আপনারা কিন্তু সামনে নিয়ে আসছেন। একই সাথে আমি সরকারকে বলেছি, হাসিনাকে আমরা বিদায় দিয়েছি, কিন্তু গত 14 মাসে আমরা দেখছি সরকারের মধ্যে অনেকের মধ্যে যেন ছোট ছোট হাসিনা যেন বাস করছেন। এক একজন স্বৈরতন্ত্রী হয়ে উঠছেন, ক্ষমতাকে তারা সামাল দিতে পারছেন না। সুতরাং আপনারা মেহেরবানি করে সংযত আচরণ করবেন, দায়িত্বশীল সেখানে আপনারা আচরণ করবেন। পৃথিবীর বহু দেশে ফরাসি বিপ্লব বলি, প্যারি কমিউনের সেই বিপ্লব বলি,
পৃথিবীর বহু বিপ্লব বলি, বিপ্লব অনেক সময় তার সন্তানদেরকে খেয়ে ফেলেছে। এবং গত 14 মাসে বাস্তবে আপনারা সরকার, আপনারা যে কাজ করছেন, একটা প্রতি বিপ্লবের জমিন বাস্তবে আপনারা তৈরি করছেন। আমার আবহমান সংস্কৃতি আক্রান্ত হচ্ছে, আমার বাউলরা আক্রান্ত হচ্ছে। আমার ধর্মের নামে একবার তারা মাজার গড়ে, আবার ধর্মের নাম করে আবার সেখানে মব লেলিয়ে দিয়ে সেই মাজারগুলোকে আবার তারা ভাঙছে, তারা মাজারগুলোকে তারা পুড়িয়ে দিচ্ছে। কি দুর্ভাগ্যজনক! আমরা কি এটা আইনি জাহিলিয়াতের যুগে আছি? রাজবাড়িতে একজনের কবর থেকে লাশ বের করে সেই কবরকে যেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আজ পর্যন্ত এর মদত দাদারা কেউ গ্রেপ্তার হয় নাই। আজ পর্যন্ত রাজনৈতিক দলের কেউ গ্রেপ্তার হয় নাই। যারা হামলা করেছে, যারা মদত দিয়েছে, যারা লাশ পুড়িয়েছে। আমরা শুনতাম আরব দেশে আইনি জাহিলিয়াতের যুগে শিশু সন্তান নারী হলে তাকে কবর দেওয়া হতো। 21 শতাব্দীতে আপনারা এই কাজ বাংলাদেশে অভ্যুত্থান পরে আমাদেরকে দেখতে হচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, 16 বছরে আমাদের যে লড়াই, এরকম একটা অসহিষ্ণু, এরকম একটা সমাজের জন্য যেখানে নারীরা, আমার মানুষ, আমার বাউলরা, আমার সংস্কৃতি, আমার মানুষ যেখানে মানুষের মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে না, এরকম একটা সমাজের জন্য আমরা জীবন দিইনি, আমরা আত্মাহুতি দিইনি। সরকারকে বলতে চাই, দেশ চালাতে পারছেন না, পরিষ্কার করে বলে দেন যে বাস্তবে আপনারা দেশ চালাতে পারছেন না। আমি বলেছি, নির্বাচন যদি কোনো কারণে ফেব্রুয়ারি নির্বাচন যদি বিলম্বিত হয়, যদি ভেস্তে যায় বিদ্যমান যে সামাজিক নৈরাজ্য, এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, বিভাজন, হিংসা, বৈরিতারা বাড়বে। আমাদের অভ্যুত্থান পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু আলাপ আলোচনা, রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথের দখলে যদি কেউ পরিণত করতে চান, এই নৈরাজ্যের সুযোগ নিয়ে কেউ যদি নিজস্ব এজেন্ডা তারা যদি বাস্তবায়িত করতে চান, বাংলাদেশের মানুষ, অতীতে আমরা এটা হতে দেইনি, ভবিষ্যতেও কোনোভাবে এটা আমরা হতে দেব না। আমরা এখানে খুব অসাধারণ প্রশ্ন করলেন আমার বিশিষ্ট আলোচক, সরকার কার? এই সরকার কার? এই সরকার কি অভ্যুত্থানকারীদের? অভ্যুত্থানকারীরা এখন বুকে হাত দিয়ে বলতে পারবে না এই সরকার আমাদেরকে প্রতিনিধিত্ব করছে। এই সরকারকে রাজনৈতিক দলগুলো বুকে হাত দিয়ে বলতে পারবে না এই সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্ব করছে। এই সরকার কি জনগণের? সেখানে বুকে হাত দিয়ে বলা যাবে না এই সরকার জনগণের। এই সরকার কি মার্কিন প্রশাসনের? এই সরকার কি কোনো আধিপত্যবাদী, কোনো কর্তৃত্ববাদী শাসকের দিকে ঝুঁকে পড়ছে? আমার দুই একজন বিশিষ্ট আলোচক ইঙ্গিত করবার চেষ্টা করলেন। এরকম একটা নৈরাজ্যের সুযোগ নিয়ে বাংলাদেশে আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং বাংলাদেশকে কেন্দ্র করে তাদের জিও পলিটিক্যাল স্বার্থ আছে, বাংলাদেশকে কেন্দ্র করে তাদের বহুমাত্রিক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, এগুলো আপনাদের এজেন্ডা নয়। আপনারা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আপনাদের সমর্থন দিয়েছি 3টা বড় দাগের এজেন্ডার জন্য। বিচার চলছে, বিচারটা দৃশ্যমান করবেন। 1, আমরা ঐক্যমত কমিশন সংস্কারের ব্যাপারে আমরা একটা ঐক্যমতে এসেছি। আশা করি অক্টোবরের 15 তারিখের মধ্যে আমরা সংস্কার জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো। বাকি থাকে নির্বাচন। সরকারকে বলতে চাই, বাকি সকল এজেন্ডা গুটিয়ে আনেন। যে বাক্সগুলো খুলে ফেলেছেন, চাবিগুলো নিজেরা হারিয়ে ফেলেছেন, মেহরবানি করে সে বাক্সগুলো এখন বন্ধ করার ব্যবস্থা করেন। এবং বাংলাদেশকে কেন্দ্র করে এখন যে বহুমাত্রিক ঝুঁকি চলছে, নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি নানা ধরনের রশি টানাটানি। রশি যদি বেশি টানতে যান, রশি কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়। দড়ি বেশি টানতে গেলে দড়ি ছিঁড়ে যায়, সুতো বেশি টানতে গেলে সুতোটা ছিঁড়ে যায়। আমি পরিষ্কার করে বলেছি, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বর্গরাজ্যে যাব না, কথাটা সত্য। কিন্তু এটা গণতান্ত্রিক, নির্বাচিত, দায়বদ্ধ একটা নিয়মতান্ত্রিক সরকারের পথে বাংলাদেশ হাঁটতে চাই। সেটা করতে যদি আমরা ব্যর্থ হই, সরকার যদি তার মূল কাজের বাইরে অন্য এজেন্ডা নিয়ে যদি ঝুঁকে পড়তে থাকেন, আমি বাংলাদেশে কিছুটা আফ্রিকান সিনড্রোম দেখছি, এটা অকার্যকর এবং ব্যর্থতার কিছু সিনড্রোম দেখছি। কিন্তু একই সাথে আমি বলতে চাই,
সরকারকে আমরা অকার্যকর দেখতে চাই না। প্রফেসর ইউনূসের সমালোচনা আছে, কিন্তু একই সাথে বলতে চাই তাকে নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনটা সম্পন্ন করতে চাই। মেহরবানি করে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। জাতিসংঘ থেকে ফিরে এসে আপনি বিতর্কিত উপদেষ্টাদেরকে বাদ দিন, উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন করুন, আপনার ইমানের কথাটা পরিষ্কার করে বলেন। আগামী নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, প্রধান প্রশ্ন হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, একই সাথে রাজনৈতিক দল, জনগণ, নির্বাচন কমিশন সবাইকে সরকার যদি আস্থার মধ্যে নেয়, আমি বিশ্বাস করি নানা চ্যালেঞ্জ প্রতিকূলতা থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা 17-18 বছর পরে একটা গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা একটা নির্বাচনের পথে যেতে পারবো। না হলে বিদ্যমান যে একটা প্রতি বিপ্লবের জমিন তৈরি হচ্ছে, যদি এই পরিস্থিতি চলতে থাকে দুর্ভাগ্যজনকভাবে, তাহলে আরেকটা বিপ্লবের করা ছাড়া, আরেকটা গণজাগরণ, গণ অভ্যুত্থান ছাড়া, এই তরুণদেরকে আরেকবার রাজপথে নামা ছাড়া বাস্তবে আমরা দেশকে রক্ষা করতে পারবো না, জনগণকে আমরা রক্ষা করতে পারবো না। সুতরাং এটা বলে শেষ করব, রাজপথে এই বিপ্লবী যুব সংহতি যারা আজকে দেশের 64টা জেলা থেকে যুব প্রতিনিধিরা এসছেন, রাজপথে জেগে থাকতে হবে। সমাজের সকল অংশকে আমাদের চারপাশে আমরা যুক্ত করব, লড়াই করব, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুব, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের। সুতরাং যেখানে অন্যায় সেখানে যুবকদের প্রতিরোধ, যেখানে অবিচার সেখানে যুব সংগ্রামের, যুবদের সংগ্রাম। সেটা কোনো যুবক না যে যুবক অন্যায় দেখে প্রতিবাদ করে না, সে কোনো যুবক না যার মধ্যে প্রতিরোধের কোনো আগুন জ্বলে না। আমি আশা করব বিপ্লবী যুব সংহতি এই কনভেনশনের মধ্য দিয়ে, আপনাদের যে কনভেনশনের ঘোষণা আপনারা র্যালি করার পরে নিশ্চয়ই সেটা হাজির করবেন, তার মধ্য দিয়ে নতুন শপথ নেবেন। বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ একটা ক্রান্তিকালের মধ্যে আছে, সেখানে যুব সংহতি রাজপথে যুব সমাজের বিপ্লবী কণ্ঠ হিসাবে জেগে থাকবেন, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। এখন ওনারা বলবেন, এখন র্যালি করবেন, এখন র্যালির পরে তারপরে আচ্ছা প্লিজ এখন সভাপতি তুমি 1 মিনিট বলে শেষ করে দাও। এখন আমরা এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখন আমরা সভাপতি 1 মিনিট বলবে। আমরা একটা র্যালি করবো, র্যালি আমরা পল্টন মোড় থেকে ঘুরে আমরা আবার এখানে